সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি করোনার এই ক্রান্তিকালীন সময়ে, এই দুর্যোগকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে তোমরা যার যার বাসায় অবস্থান করছো এবং সকলে ভালো আছো। আমি মোহাম্মদ মাহমুদুর রহমান, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, সরকারি সফর আলী কলেজ। আজকে আমি মার্কেটিং ম্যানেজমেন্ট বিষয়টির অ্যানালাইজিং কনজিউমার্স মার্কেট বা ভোক্তা বাজার বিশ্লেষণ, এই টপিকটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে যে ভোক্তা বাজার কি বা ডেফিনেশন অফ কনজিউমার মার্কেট, ভোক্তা আচরণ কি বা হোয়াট ইজ মেন্ট বাই কনজিউমার বিহেভিয়ার, ভোক্তা আচরণে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ কি কি, যে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং কনজিউমার বিহেভিয়ার। একটা ভোক্তা কোনো পণ্য কিনতে যাচ্ছে, এই ক্ষেত্রে তার এই কেনাতে তার যে আচরণ, এই পণ্যটার প্রতি, পণ্যের উপর তার যে আচরণ, এই আচরণের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ সম্পর্কে আলোচনা করা হবে। বাজারজাতকরণ কর্মসূচির প্রতি সাড়া দানের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী মনস্তাত্ত্বিক প্রক্রিয়া, একজন ব্যক্তির মানসিক যে অবস্থা, এইটা কিভাবে আমার বাজারজাতকরণ কর্মসূচি বা একটা প্রোডাক্ট কেনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, এই টপিকটা আলোচনা করা হবে। ভোক্তার ক্রয় সিদ্ধান্ত প্রক্রিয়া, একজন ভোক্তা কি কি পার্সপেক্টিভে কিভাবে পণ্য ক্রয় করে বা কিভাবে পণ্য ক্রয় করা থেকে সে বিরত থাকে, ওই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হবে। এবং ভোক্তার মানসিক হিসাব নিকাশ, একটা মেন্টাল ক্যালকুলেশন, যে কোনো পণ্য কেনার আগে কিন্তু ভোক্তা এখানে কত কস্ট এবং বেনিফিট অ্যানালাইসিস করে ওই প্রোডাক্টের। তো এই যে ভোক্তার একটা মানসিক হিসাব নিকাশ, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা প্রথমেই দেখি যে ভোক্তা বাজার কি বা ডেফিনেশন অফ কনজিউমার মার্কেট। অ্যাকচুয়ালি কনজিউমার মার্কেট বা ভোক্তা সম্বন্ধে কিন্তু আমরা অনেকেই জানি যে ভোক্তা হচ্ছে কি, যে যারা মূলত পণ্যটা কিনে ভোগ করবে, মূলত ভোগের উদ্দেশ্যে যারা পণ্যটা ক্রয় করে, তারাই হচ্ছে আমার এই ভোক্তা বাজারের সদস্য। তো ভোগ্য পণ্যের ক্রেতাদের নিয়ে ভোক্তা বাজার গঠিত। ভোক্তা বাজারের ক্রেতারা নিজেদের ব্যক্তিগত বা পারিবারিক ভোগের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয় করে, তারা কোনো ব্যবসায়িক উদ্দেশ্য থাকে না। তারা এটা এরকম না যে আমি এই প্রোডাক্টটা কিনতেছি, এটা আবার অন্য জায়গায় আমি বিক্রি করে ফেলবো, মানে কোনো ব্যবসায়ের উদ্দেশ্য থাকে না। অথবা আমি একটা প্রোডাক্ট কিনতেছি, এটা আমি কাঁচামাল হিসেবে অন্য একটা নতুন ধরনের প্রোডাক্ট উৎপাদনে আমি ওই প্রোডাক্টটা বিক্রয় করবো, এই উদ্দেশ্যে আমি কিনলাম। এরা কিন্তু আমার ভোক্তা না। ভোক্তা হচ্ছে কারা বা কনজিউমার হচ্ছে যারা একদম এন্ড ইউজার, যারা প্রোডাক্টটা ভোগের উদ্দেশ্যে ক্রয় করতেছে, তারাই হচ্ছে আমার ভোক্তা। তো এটা কি বলছে, যে দেখো যে কনজিউমার মার্কেট কনসিস্ট অফ কাস্টমার্স হু মেক পারচেজ ফর দেয়ার ওন ইউজ, নট ফর রিসেল। যারা কিনা রিসেলের জন্য পণ্য পারচেজ করে না, শুধুমাত্র দেয়ার ওন ইউজের জন্য, তাদের নিজস্ব ইউজের জন্য কোনো প্রোডাক্ট ক্রয় করে, তারাই হচ্ছে আমার ভোক্তা বাজারের সদস্য বা তারা হচ্ছে আমার কনজিউমার মার্কেটের সদস্য। এরপরে আমরা যে টপিকটা, এটা হচ্ছে ভোক্তা আচরণ কি বা হোয়াট ইজ মেন্ট বাই কনজিউমার বিহেভিয়ার। আচ্ছা, মূলত এইটা কিন্তু দুইটা অভিধা, একটা হচ্ছে ভোক্তা আর একটা হচ্ছে আচরণ। ভোক্তা, কিছুক্ষণ আগে আমরা জানলাম ভোক্তা হচ্ছে যারা মূলত ভোগের উদ্দেশ্যে কোনো পণ্য ক্রয় করে, তারাই হচ্ছে ভোক্তা। আর অন্যদিকে আচরণ হচ্ছে যে কোনো ধরনের উদ্দীপক বা উত্তেজকের প্রতি ব্যক্তির যে সাড়া, সেটাই হচ্ছে আচরণ। যেমন মার্কেটে পেঁয়াজের দাম বেড়ে গেছে, আমি বেশি করে পেঁয়াজ কিনা স্টক করতেছি, এই যে আমার ভোক্তা, দেখো আচরণটা কেমন ডিফিকাল্ট, যে মার্কেটের দাম বেড়ে গেছে এরপরে কিন্তু আমরা কিনতেছি। আবার অন্যদিকে অনেক সময় দেখা যায় যে কি দাম কমে যায়, আমরা বেশি করে ওই প্রোডাক্টটা ক্রয় করি। তো এই যে ভোক্তার যে আচরণ একটা প্রোডাক্টের প্রতি, একটা আমি পণ্য ক্রয় করব, এটা কি দাম বেড়ে গেলেও মাঝে মাঝে ক্রয় করতেছে, এমন সিনারিও দেখা যাচ্ছে যে দাম বেড়ে গেছে, এরপরে আমি পণ্য ক্রয় করতেছি, কারণ কি আমি বুঝতেছি যে সামনে প্রোডাক্টের দাম আরো বাড়তে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। তাহলে এই যে ভোক্তার একটা একটা পণ্যের প্রতি ভোক্তার যে আচরণ, মূলত এটাই হচ্ছে ভোক্তা আচরণ বা কনজিউমার বিহেভিয়ার। বলছে দেখো যে পণ্য সামগ্রী ক্রয় করার ক্ষেত্রে বা ক্রয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভোক্তা যে সকল আচরণ, মনোভাব বা প্রতিক্রিয়া দেখায়, তাকে ভোক্তা আচরণ বলে। কনজিউমার বিহেভিয়ার ইজ দ্য স্টাডি অফ হাউ পিপল মেক ডিসিশনস অ্যাবাউট হোয়াট দে বাই, ওয়ান্ট অর নিড। তাহলে আমার একটা কনজিউমারের কি ক্রয় করবে, কি ধরনের তার চাহিদা আছে, কি ধরনের তার প্রয়োজন আছে, এইগুলা নিয়ে যে তার ডিসিশন এই ভোক্তার, সেটাই হচ্ছে কিন্তু ভোক্তা আচরণ।
অর অ্যাক্ট ইন রিগার্ডস টু এ প্রোডাক্ট, অথবা একটা প্রোডাক্টের প্রতি তার আচরণ, অথবা সার্ভিসের প্রতি তার আচরণ, অথবা একটা কোম্পানির প্রতি তার যে আচরণ, সেটাই হচ্ছে কনজিউমার বিহেভিয়ার। তাহলে কনজিউমার বিহেভিয়ার হচ্ছে কোনো প্রোডাক্টের প্রতি, কোনো সার্ভিসের প্রতি, অথবা কোনো কোম্পানির প্রতি, কোনো কোনো কোম্পানির প্রোডাক্টের প্রতি একটা কনজিউমারের বা একটা ভোক্তার যে আচরণ, সেটাই হচ্ছে কনজিউমার বিহেভিয়ার। এরপরে যেটা বলছে, ইট ইজ ক্রিটিক্যাল টু আন্ডারস্ট্যান্ড কনজিউমার বিহেভিয়ার টু নো হাউ পটেনশিয়াল কনজিউমার্স উইল রেসপন্ড টু এ নিউ প্রোডাক্ট অর সার্ভিস। এই যে আমরা যে মার্কেটে আমরা কনজিউমার বিহেভিয়ার সম্বন্ধে আজকে আলোচনা করতেছি মার্কেটিং ম্যানেজমেন্টে, এটা কেন প্রয়োজন, এটা আমরা আলোচনা করি বা আমরা কনজিউমার বিহেভিয়ার অ্যানালাইসিস করি বিকজ পটেনশিয়াল কাস্টমার উইল রেসপন্ড টু এ নিউ প্রোডাক্ট অর সার্ভিস। একজন পটেনশিয়াল কাস্টমার কিভাবে একটা নতুন প্রোডাক্ট আমরা যখন বাজারে লঞ্চ করব বা একটা সার্ভিস আমরা দিব মার্কেটে, সেই সার্ভিসটা বা সেই প্রোডাক্টের প্রতি একটা পটেনশিয়াল কাস্টমার কি ধরনের বিহেভিয়ার করবে, এটা কিন্তু এই কনজিউমার বিহেভিয়ার অ্যানালাইসিসের মাধ্যমে জানা যায়। এই কারণে এটা খুবই ক্রুশাল একটা বাজারজাতকারী অর্গানাইজেশনের জন্য। ইট অলসো হেল্পস কোম্পানিজ আইডেন্টিফাই অপরচুনিটিস দ্যাট আর নট কারেন্টলি মেট। এবং এই যে ভোক্তা আচরণের থেকেই কিন্তু বোঝা যায় যে সে কি চাচ্ছে। তা সে ইট অলসো হেল্পস কোম্পানিজ আইডেন্টিফাই অপরচুনিটিস, এটা কিন্তু কোম্পানির অপরচুনিটি আইডেন্টিফাই করার ক্ষেত্রে খুবই হেল্পফুল, যে কারেন্ট মার্কেটে কোথায় আমার একটা ল্যাক আছে, কোথায় আমি পেনিট্রেট করতে পারি, কোথায় ঢুকতে পারি, এরকম একটা অবস্থা বের করতে কিন্তু এই আমার কনজিউমারের বিহেভিয়ার দেখলেই বোঝা যায় যে মার্কেটে এই মার্কেট নিয়ে সে সন্তুষ্ট কি না। তো এটা ভোক্তা আচরণের কি, এটা আমরা কিন্তু এটা একটা ইকুয়েশন দিয়ে প্রকাশ করতে পারি, যেখানে বলা হয়েছে যে বিহেভিয়ার অফ আ কনজিউমার বা ভোক্তা আচরণ বিকল টু ফাংশন অফ পি। দেখো কি বলছে, যে ফাংশন অফ পি এন্ড ডি। তাহলে বি ফর বিহেভিয়ার অফ কনজিউমার, পি ফর হচ্ছে পার্সোনাল ইনফ্লুয়েন্স, আর ই ফর এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স। তাইলে একটা ভোক্তা আচরণ কিসের দ্বারা প্রভাবিত হয়, তারা একটা ভোক্তা আচরণ মূলত প্রভাবিত হয় বিহেভিয়ার অফ কনজিউমার, যে পার্সোনাল ইনফ্লুয়েন্স, তার যে ব্যক্তিগত একটা মনস্তাত্ত্বিক প্রক্রিয়া এটার দ্বারা, এবং এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স, এর মধ্যে তার পারিপার্শ্বিক যে পরিস্থিতি, তারপর চারপাশে যে মানুষগুলা, সবকিছু দ্বারা কিন্তু একটা একটা ভোক্তা আচরণ ইনফ্লুয়েন্সড হয়। এখন ভোক্তা আচরণ একটা মডেল দেয়া আছে, এখানে বলা হয়েছে যে দেখো যে পরিবেশ, ক্রেতার একান্ত ভুবন এবং ক্রেতার সারা। এই যে যেই আমি এখানে যেই ইকুয়েশনটা দেখাইলাম, যে পরিবেশ, ক্রেতার সারা বা বিহেভিয়ার অফ কনজিউমার, এটা হচ্ছে ফাংশন, কিসের ফাংশন, এই ক্রেতার একান্ত ভুবন বা পার্সোনাল ইনফ্লুয়েন্স, এবং হচ্ছে এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স, এই পরিবেশের ইনফ্লুয়েন্স, এই দুইটার একটা মিথস্ক্রিয়ার মাধ্যমে আমার ভোক্তার আচরণটা কি হবে সেটা কিন্তু বের হয়। তাহলে এখানে দেখো পরিবেশের কিছু বাজারজাতকরণ উদ্দীপক আছে, যেমন বাজারে আমি পণ্যটার দাম কম, একটা ভালো মানের পণ্য, আমার এমন একটা স্থানে, আমার যে স্থানে আমি প্রোডাক্টটা শো করতেছি এটা ভালো, আমার বিক্রয় প্রসারটা ভালো, এই ধরনের নানা ধরনের একটা ভালো মৌখিকরণ, ভালো একটা ভালো একটা বৈশিষ্ট্য আমি আমার প্রোডাক্টের মধ্যে ইনক্লুডেড, এই সবগুলা কি বাজারজাতকরণ উদ্দীপক। যেই উদ্দীপক থেকে একজন কনজিউমার ইনফ্লুয়েন্সড হয় ওই প্রোডাক্টটা কেনার জন্য, বা কনজিউমারের আচরণের উপর এই উদ্দীপকের একটা প্রত্যক্ষ প্রভাব থাকে। এছাড়া অন্য উদ্দীপক, এটা হচ্ছে বাহ্যিক, যেমন বাহ্যিক অর্থনৈতিক অবস্থা, দেশের অবস্থা যদি খুব ভালো বা খুব খারাপ হয়ে গেছে, তাহলে কিন্তু যে যে এই যে করোনাকালীন আমরা অর্থনীতির যদি তাকাই, অর্থনীতির অবস্থা কিন্তু আগের মতো মজবুত নাই। সেই কারণে মানুষের কিন্তু আর্নিং ক্যাপাবিলিটি কমে গেছে, এবং একই সাথে মানুষের এই যে পারচেজিং ক্যাপাবিলিটিও কমে গেছে। যেহেতু পারচেজিং ক্যাপাবিলিটি কমে গেছে, এই যে অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার উপর বা একটা একটা প্রোডাক্টের উপর মানুষের যে আচরণ সেটার উপরে প্রত্যক্ষ প্রভাব ফেলেছে। এছাড়া প্রযুক্তিগত বিষয়, যে মানুষ যত ডে বাই ডে প্রযুক্তির যত জ্ঞান বাড়তেছে, সে কিন্তু প্রযুক্তি নির্ভর যে প্রোডাক্ট গুলোর দিকে সে ধাবিত হচ্ছে। একইভাবে রাজনৈতিক পরিবেশ এবং সাংস্কৃতিক পরিবেশ কিন্তু একটা মানুষের কোনো প্রোডাক্টের উপর যে তার আচরণ, কোনো মার্কেটে তার যে বিহেভিয়ার, এটা কিন্তু কন্ট্রোল করে। এছাড়াও ক্রেতার একান্ত একটা নিজস্ব ভুবন থাকে, ক্রেতার ব্যক্তিত্ব থাকে, ক্রেতার বৈশিষ্ট্য থাকে, ক্রেতার লাইফস্টাইল থাকে, ক্রেতার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, এই সকল বিষয়গুলো কিন্তু এই যে পার্সোনাল ইনফ্লুয়েন্স গুলো কিন্তু ক্রেতার সারা বা বিহেভিয়ার অফ কনজিউমারে বা কনজিউমার বিহেভিয়ারের উপর প্রভাব ফেলে।
এবং এই দুইটার মিথস্ক্রিয়ার মাধ্যমে ক্রেতার মনোভাব কি হবে, ক্রেতা কোনটার অগ্রাধিকার দিবে, ক্রেতার আচরণটা কেমন হবে, এবং ব্র্যান্ডের সম্পর্কে ক্রেতার আচরণ এবং ক্রেতার ব্র্যান্ডের সম্পর্ক, এই জিনিসগুলো নির্ধারিত হবে এই পরিবেশ এবং ক্রেতার একান্ত ভুবনের মিথস্ক্রিয়ার মাধ্যমে। এরপরে আমরা যে টপিকটা আলোচনা করব এটা হচ্ছে কি ভোক্তার আচরণের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ। কি কি উপাদান একটা ভোক্তার আচরণের উপর প্রভাব বিস্তার করে। যেহেতু মানে হিউম্যান বিইং একটা সোশ্যাল বিইং, মানুষ সমাজে বাস করে এবং এই কারণে এবং সমাজ এবং সংস্কৃতির একটা প্রত্যক্ষ প্রভাব কিন্তু মানুষের উপর দেখা যায়। তো এইটা এখানে দেখা যে ভোক্তা আচরণের প্রভাব বিস্তারকারী উপাদানগুলোকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাংস্কৃতিক উপাদান বা কালচারাল ফ্যাক্টরস, সামাজিক বা সোশ্যাল উপাদান, আরেকটা হচ্ছে পার্সোনাল ফ্যাক্টরস বা ব্যক্তিগত উপাদান। এই তিনটা উপাদান একটা ভোক্তার আচরণে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। তাহলে আমরা দেখি যে সাংস্কৃতিক উপাদানের প্রথম যে ইয়েটা বলছে এটা হচ্ছে একটা দেশের বা আমি ভোক্তা যেই জায়গায় বিলং করতেছি বা যেই জায়গায় থাকতেছি তার সেই দেশের কালচার বা সংস্কৃতিটা কি। মূলত কালচার বা সংস্কৃতির মধ্যে কি কি ইনক্লুডেড হয়, কোনো ব্যক্তির জ্ঞান অথবা বিশ্বাসের অথবা ধারণার সমষ্টি, ঠিক না, তার যে মানসিক যে মানবিক যে অবস্থা, তার মানবিক দক্ষতা, ওই দেশের শিল্পকলা, তারপরে হচ্ছে যে নৈতিক মূল্যবোধ, আইন কানুন, রীতি নীতি, আচার আচরণ, ধর্মীয় যে বাধা নিষেধ, হ্যাঁ, তারপরে সমাজের সদস্য হিসেবে এই এই সাংস্কৃতিক কালচারাল ফ্যাক্টর গুলা একটা একটা ভোক্তার আচরণে প্রত্যক্ষভাবে প্রভাব ফেলে। তো এখানে ফিলিপ কটলার এবং গ্রে আর্মস্ট্রং একটা ডেফিনিশন দিয়েছেন, দেখো যে কালচার ইজ দ্য সেট অফ বেসিক ভ্যালুস। তাহলে কালচার হচ্ছে কি মৌলিক ভ্যালুগুলার সংমিশ্রণ, পারসেপশন বা মানুষের প্রত্যক্ষণ, এবং ওয়ান্ট পারসেপশন, ওয়ান্টস এন্ড বিহেভিয়ার learned by a member of the society from family and other important institution। যেটা বলা হয়েছে যে একটা ফ্যামিলির সদস্য হিসেবে এবং একটা সোসাইটির সদস্য হিসেবে একটা মানুষ কালচার থেকে যে বেসিক ভ্যালুস গুলা নেয় বা তার যে বিহেভিয়ার গুলা নেয় সেটাই হচ্ছে কি একটা কালচারাল, সেটাই হচ্ছে কালচার। এখন দেখো যে প্রত্যেক সংস্কৃতিরই কিন্তু একটা নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, প্রত্যেক সংস্থার কিছু নিজস্ব বিশ্বাস, ধ্যান, ধারণা, আদর্শ থাকে। তো এই বিষয়গুলো কিন্তু একটা একজন কনজিউমারের, একটা ভোক্তার আচরণের উপর প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। যেমন আমি যদি দেখি যে জাপানে কিন্তু সাদা রঙের প্রতীককে শোকের প্রতীক মনে করা হয়, কিন্তু আমাদের এই যে সাবকন্টিনেন্ট বা ইংল্যান্ড, আমেরিকা বা এইসব জায়গায় কিন্তু সাদাটা হচ্ছে শুভ্রতার বা তারুণ্যের প্রতীক, শুভ্রতার প্রতীক। দেখো তাহলে কিন্তু এই যে কালচার কিন্তু একটা ওই দেশে, তাহলে সাদা গোলাপের চাহিদাটা কিন্তু ওই দেশে খুব একটা বেশি হবে না, অন্য দেশে যেরকম হবে। তাহলে এই প্রোডাক্টের প্রতি ভোক্তার মনোভাবটা কিন্তু কালচার দ্বারা শেপড হচ্ছে। এরপরে দেখি আমরা উপসংস্কৃতি। যদিও একটা মানুষ একটা সংস্কৃতির মধ্যে বাস করে, কিন্তু এই সংস্কৃতি বা এই যে টোটাল কালচারের মধ্যে কিন্তু কিছু সাব কালচার বা উপসংস্কৃতি কিন্তু বিলং করে। যেমন কি, যেমন এই বাংলাদেশ যদি ধরি, আমরা কিন্তু মোরলেস একই ধরনের কালচার ফলো করতেছি, কিন্তু এরপরে দেখো এখানে আবার কিন্তু জোন ভিত্তিক আছে বা এখানে ধর্ম ভিত্তিক আছে, জাতীয়তা ভিত্তিক আছে। যেমন চাকমা চাকমা যারা চাকমা মানে উপজাতীয় যারা সদস্য, তাদের এক ধরনের সংস্কৃতিটা এক ধরনের, যদিও সবাই একই দেশের একই কালচার মোরলেস একই ধরনের বিলং করে, কিন্তু এরপরে কিন্তু আবার একই ধরনের কালচার যদি হয়, ধরো বাঙালিদের মধ্যেও এটা বয়স একটা উপসংস্কৃতি হইতে পারে, তারপরে ধর্ম একটা হইতে পারে, বর্ণ একটা হইতে পারে, যে সাদা কালো, পেশা হইতে পারে যে কেউ উপরের পেশাজীবী, নিচের চাকরিজীবী, উপরের স্তরের চাকরিজীবী। এই মানে একটা হচ্ছে একটা সংস্কৃতির অন্তর্ভুক্ত হয়েও সব ভোক্তা একই বিশ্বাস, মূল্যবোধ বা রীতিনীতি অনুসরণ করে না। ধর্ম, জাতীয়তাবোধ, বর্ণ এবং ভৌগোলিক এলাকা একটা সংস্কৃতির মধ্যে কিছু উপবিভাগের সৃষ্টি করে।
একই সংস্কৃতির ভিতরে আছি, এরপরে কিন্তু দেখো নোয়াখালীর মানুষের ভাষা এক, বরিশালের আরেক, সিলেটের একরকম, চট্টগ্রামের একরকম, কিন্তু মোরলেস আমরা কিন্তু একই ধরনের কালচার ফলো করতেছি। তো এই যে মানুষের যে উপসংস্কৃতি, এটাও কিন্তু একটা ভোক্তার আচরণে প্রভাব বিস্তার করে। এরপরে আমরা দেখি যে সামাজিক শ্রেণী বা সোশ্যাল ক্লাস। মূলত একটা সমাজে কিন্তু বিভিন্ন ধরনের সোশ্যাল ক্লাস বা বিভিন্ন স্তরের মানুষ বাস করে। এখন সামাজিক শ্রেণী বলতে আমরা মূলত বুঝি যে মোট জনগোষ্ঠীর, টোটাল জনগোষ্ঠীর একটা অংশ যাদের জীবনধারা, মূল্যবোধ, আয় প্রায় একই ধরনের, এইরকম কিছু সেগমেন্ট নিয়ে, সেট অফ পিপলস নিয়ে কিন্তু আমার সামাজিক শ্রেণী। যেমন উচ্চ শ্রেণী আছে, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, এরকম শ্রেণী আছে, নিম্নবিত্ত। তাহলে মূলত পেশা, তারপরে আয়ের উৎস, শিক্ষা, তারপরে হচ্ছে পারিবারিক ঐতিহ্য, তারপরে হ্যাঁ মানুষ কোথায় বসবাস করতেছে, বসবাসকৃত এলাকার মাধ্যমে কিন্তু এরকম সামাজিক শ্রেণীটা বিলং হয়। যেমন ধানমন্ডি, গুলশান, বারিধারা, এগুলো এক ধরনের শ্রেণীর মানুষ, আবার উত্তরে এক ধরনের শ্রেণীর মানুষ। আবার যদি আমরা দেখি যে কামরাঙ্গীচর বা পুরান ঢাকার, বা আমরা আরেকটু রিমোটের দিকে যাই, এই টাইপের এলাকায়, যে জায়গায় মিডল ক্লাস বা নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ বেশি বাস করে, এই প্লেস কিন্তু ডিফাইন করে মানুষটা কোন শ্রেণীর। যারা ধানমন্ডিতে বা গুলশানে বাস করে তারা কিন্তু আহ, এটা অনেকটা এরকম ধরে না তারা উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত। আবার যারা তো এরকম যে মানুষের চাকরি, তারপরে ইনকাম, তারপরে কোথায় বাস করতেছে, কোন পরিবেশে থাকতেছে, এই সব কিছু মিলে একটা সোশ্যাল ক্লাস কিন্তু তৈরি হয়। এবং এই সোশ্যাল ক্লাস বিভিন্ন সামাজিক শ্রেণীর মধ্যে পোশাক, খাদ্য, তারপর অবসর যাপন, আসবাবপত্র প্রভৃতির ক্ষেত্রে কিন্তু ভিন্নতা দেখা যায়। ধানমন্ডি বা গুলশানে একটা মানুষ যে ধরনের সোফা কিনবে, একটা নর্মাল জায়গায় কিন্তু ওই মানুষটা ওই ধরনের সোফা সেট তার থাকবে না। এবং এক শ্রেণীর মানুষের কাছে যেটা আবশ্যকীয় পণ্য, অন্য শ্রেণীর মানুষের কাছে কিন্তু সেটা বিলাসিতা মনেই হইতে পারে সামাজিক শ্রেণী। তো এই যে সামাজিক শ্রেণী বা সোশ্যাল ক্লাসটা কিন্তু ভোক্তার আচরণে একটা খুবই প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। এরপরে আমরা যেটা দেখি যে ভোক্তার আচরণে প্রভাব বিস্তার, এরপরে আমরা যেটা দেখেছিলাম যে এরপরে সামাজিক, আমরা প্রথমে দেখলাম কালচারাল ফ্যাক্টর গুলো, এরপরে দেখলাম সোশ্যাল ফ্যাক্টর বা সামাজিক উপাদান। তো সামাজিক, আমরা মূলত সোশ্যাল বিইং, আমরা সমাজে বাস করি, আমাদের কিন্তু আশেপাশে পরিবার, বিভিন্ন দলের মধ্যে আমরা কিন্তু বিলং করি, আমরা কিন্তু অবস্থান করি। তো এই যে সামাজিক উপাদান, যেই সামাজিক উপাদানের যে ফ্যাক্টর গুলা আমার ভোক্তা আচরণের প্রভাব বিস্তার করে, তাদের মধ্যে প্রথমে আছে কি রেফারেন্স গ্রুপ বা নির্দেশক দল। প্রতিটা মানুষই কিন্তু কোনো না কোনো একটা দলের সদস্য। মানুষ তার ওয়ার্কিং প্লেসে মানুষ একটা দলের মধ্যে বা কিছু মানুষের সাথে চলাফেরা করে, সে বন্ধু বান্ধব হিসেবে কিছু মানুষের চলাফেরা করে, সমাজের মানুষ হিসেবে কিছু মানুষের সাথে সে প্রতিনিয়ত চলাফেরা করে, সে মসজিদে গিয়ে কিছু মানুষ দেখবা যে একসাথে তারা কিন্তু উঠবস করে, তারা ভিন্ন বিষয়ে আলোচনা করে, একটা দল। তো প্রতিটা এই সে একটা মানুষ কোন ধরনের দলের সদস্য, সে কোন রেফারেন্স গ্রুপ বিলং করে, এইটা দিয়েও কিন্তু তার ভোক্তার মানে কোনো আমার মার্কেটিং এর উপর তার আচরণ, ভোক্তা আচরণ কিন্তু এখানে বোঝা যায় যে সে একটা প্রোডাক্টের উপর কি ধরনের আচরণ করবে। এখন নির্দেশক দলরে মূলত দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রাইমারি গ্রুপ আর একটা হচ্ছে সেকেন্ডারি গ্রুপ বা প্রাথমিক গ্রুপ। বা প্রাইমারি গ্রুপ যেটা, এটা হচ্ছে কি যে যাদের সাথে একজন ব্যক্তি যাদের সাথে সার্বক্ষণিক ভাবে সবসময় উঠা বসা করে, এটা যেমন একটা ফ্রেন্ড সার্কেল, তারা সবসময় একসাথে চলতেছে, এবং এই ফ্রেন্ড সার্কেলের দ্বারা কিন্তু একজন ব্যক্তির আচরণ, একটা চয়েস, একজন ব্যক্তি কোন প্রোডাক্টটা কিনবে অথবা কিনবে না, তার চয়েসটা কিন্তু ডিফাইন্ড হয় তার এই প্রাথমিক দলের সদস্যদের দ্বারা। সে তার ফ্রেন্ডদের দ্বারা কিন্তু অনেক বেশি পরিমাণ ইনফ্লুয়েন্সড হয়। এরপরে আমরা দেখি যে মাধ্যমিক দল বা সেকেন্ডারি গ্রুপ। মাধ্যমিক দল বা সেকেন্ডারি গ্রুপটা কি, যে এই যে প্রাথমিক দলের বাইরেও, আমার ফ্রেন্ড সার্কেলের বাইরেও কিন্তু মানুষ, এই প্রাথমিক দলটা মূলত হচ্ছে অপ্রাতিষ্ঠানিক একটা রিলেশনশিপ। তাহলে মানে, আর মাধ্যমিক দলটা হচ্ছে, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক একটা রিলেশনশিপ। যেমন ধরো আমরা যদি একই ট্রেড ইউনিয়নের সদস্য হই,
অথবা একই ধর্মীয় প্রতিষ্ঠানের একটা গ্রুপ দেখবা আছে, এরা হচ্ছে কি মাধ্যমিক দল, এবং এই মাধ্যমিক দলেরও কিন্তু একটা প্রত্যক্ষ প্রভাব থাকে ভোক্তা আচরণের উপর। এরপরে পরিবার, পরিবার বলা হয়ে থাকে যে একটা মানুষের যে তার যে আচার ব্যবহার, তার যে বিহেভিয়ার হবে, তার যে যে কোনো বিষয়ের প্রতি তার যে রিয়াকশন হবে, এটা টোটালি ডিপেন্ড করে পরিবার। কারণ পরিবার হচ্ছে একদম ব্যক্তির আচরণের একদম কোর জায়গা, একদম এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন একটা সংগঠন, সবচেয়ে প্রাচীন একটা ইউনিট, যেটা কিনা একটা মানুষের ব্যক্তিত্বের উপর প্রত্যক্ষ প্রভাব রাখে। এবং পরিবার থেকেই একজন ব্যক্তি তার পছন্দ, উচ্চাকাঙ্ক্ষা, বিশ্বাস, রাজনীতি, তারপরে তার ধর্ম কি, ধর্ম, এইসব জিনিসগুলো তার ভিত্তি স্থাপন করা হয় কিন্তু পরিবার থেকে। এবং এই বেসগুলোর উপর, পরিবার থেকে বিভিন্ন ধরনের পারসেপশনের উপর বেস করে কিন্তু একটা মানুষের আচার আচরণ কিরকম হবে, এবং এই বিষয়গুলাই কি করা হয় পরবর্তীতে তার ক্রয় আচরণকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। যেমন আমাদের দেশে বা এই আমাদের উপমহাদেশে যেহেতু পরিবারের সাথে আমাদের ছেলে মেয়েরা একটা বিশাল সময় অবস্থান করে, এই কারণে কিন্তু পাশ্চাত্য দেশের চেয়ে, ইউরোপ আমেরিকার চেয়ে কিন্তু এই উপমহাদেশে আমাদের ক্রেতা আচরণের উপর কিন্তু পরিবারের প্রভাবটা আরো বেশি পরিমাণ বিদ্যমান। এরপরে আমরা যেটা দেখি, ভূমিকা ও মর্যাদা। প্রতিটা মানুষই কিন্তু তার পরিবারে, তার সমাজে, তার যে জব সেক্টর, ওই জায়গায় কিন্তু আলাদা আলাদা রোল পালন করে। তো একটা মানুষ সমাজে তার রোল বা ভূমিকাটা কি, সমাজে সে কি নেতৃস্থানীয় না নিম্ন পদমর্যাদার, এই যে বা নিম্ন মর্যাদার, এই ক্ষেত্রে কিন্তু তার এই যে রোল এবং স্ট্যাটাস, সে তার মর্যাদাটা কিরকম, তার সমাজে ভূমিকাটা কিরকম, এইটা কিন্তু প্রভাব বিস্তার করে ভোক্তার আচরণের উপর। আরেকটা ছিল যে ব্যক্তিগত উপাদান, এটা হচ্ছে টোটালি ব্যক্তির পার্সোনাল একটা কিছু ফ্যাক্টর, যেটা কিনা ব্যক্তির একান্তই ব্যক্তিগত, যে বিষয়গুলো ওই ব্যক্তির ক্রয় বা ওই ব্যক্তির আহ, ওই আচরণের উপর, ক্রয় আচরণের উপর প্রভাব বিস্তার করে। যেমন বয়স ও জীবন চক্রের স্তর। একটা 18 বছর বয়সের যে ছেলে যেই কাপড় চোপড় পরবে, তার লাইফস্টাইলটা যেমন হবে, তার প্রোডাক্টের চয়েস গুলা যেমন হবে, একটা 80 বছরের বৃদ্ধের কিন্তু তেমন হবে না। আবার একটা 50 বছর বয়সের মানুষের কিন্তু তেমন হবে না। তো সে জীবন চক্রের কোন স্তরে অবস্থান করতেছে এবং তার বয়স কত, এটার উপর বেস করে কিন্তু সে কি ধরনের প্রোডাক্ট কিনবে, কোন ধরনের প্রোডাক্ট তার মধ্যে উদ্দীপনা তৈরি করতে পারবে, এটা কিন্তু নির্ধারণ করে এই ব্যক্তির বয়স এবং জীবন চক্র। তো এই যে স্টেজ ইন লাইফ সাইকেল, তো লাইফ সাইকেলে সে কোন ধরনের স্টেজে অবস্থান করে। এছাড়া এর পরের পয়েন্টটা কি দেখি, যে পেশা এবং অর্থনৈতিক পরিস্থিতি। পেশা, অকুপেশনাল ইকোনমিক সার্কামস্টেন্স বা অর্থনৈতিক পরিস্থিতি, মূলত মানুষ কি ধরনের জব করতেছে, তার পেশাটা কি, সে কোন ধরনের চাকরি করে, সে কি উপরের স্তরের বিলং করে না নিচের স্তরে বিলং করে, তার অর্থনৈতিক পরিস্থিতি কি, এটা কিন্তু একদম প্রত্যক্ষ বিদ্যমান। আমার পকেটে যখন টাকা থাকবে, স্বাভাবিকভাবেই আমার ক্রয় আচরণ একরকম হবে। আমার পেশাটা যখন ভালো হবে, আমার সোশ্যাল স্ট্যাটাস যখন ভালো হবে, আমি কিন্তু স্বাভাবিকভাবেই একটা ভালো গুড, আমি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে পারবো। তাহলে ব্র্যান্ডের প্রতি আমার আচরণটা ভালো, পজিটিভ হবে। আবার অন্য ক্ষেত্রে আমার যদি অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়, স্বাভাবিকভাবে আমি কিন্তু এই ব্র্যান্ডটা ক্রয় করতে পারবো না। এরপরে এরপরে যেটা ব্যক্তিত্ব, নিজস্ব ধারণা, পার্সোনালিটি এবং সেলফ কনসেপ্ট। তো ব্যক্তিত্ব জিনিসটা কি, ব্যক্তিত্ব হচ্ছে একটা ব্যক্তির একদম স্বাতন্ত্র্য মানসিক বৈশিষ্ট্য, যেটা কিনা অন্যান্য মানুষের চেয়ে তাকে আলাদা করছে। একজন ব্যক্তিত্ব হচ্ছে তাহলে একজন ব্যক্তির স্বাতন্ত্র্য মানসিক বৈশিষ্ট্য, যার দ্বারা নিজের পরিবেশের প্রতি ব্যক্তির তুলনামূলক ধারাবাহিক ও স্থায়ী প্রতিক্রিয়া নির্ধারিত হয়। তাহলে ব্যক্তিত্ব হচ্ছে এমন একটা আভ্যন্তরীণ একটা ব্যক্তির স্বতন্ত্র মানসিক প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার দ্বারা ব্যক্তির যে প্রতিক্রিয়া তার আশেপাশের মানুষের সাথে, এটা কিন্তু নির্ধারিত হবে তার ব্যক্তিত্বের উপর। এবং এই ব্যক্তিত্বের প্রত্যক্ষ প্রভাব হচ্ছে সে কি ধরনের প্রোডাক্ট, কোন শ্রেণীর প্রোডাক্ট, কোন ব্র্যান্ডের প্রোডাক্ট সে ইউজ করবে। এবং নিজস্ব ধারণা, সেলফ কনসেপ্ট, ব্যক্তির নিজের সম্বন্ধে নিজের কি ধারণা,
নিজের যদি নিজের সম্বন্ধে একটা উচ্চ ধারণা থাকে, সে স্বাভাবিকভাবে নিজের সম্পর্কে যখন নিজের প্রত্যক্ষণ বা পারসেপশন, নিজের বিশ্বাস, নিজের অনুভূতি যখন নিজের সম্বন্ধে পজিটিভ হয়, সে ঠিক পজিটিভলি কিন্তু কোনো প্রোডাক্টের উপর সে বিহেভ করে। এরপরে জীবনযাপন প্রণালী এবং মূল্যবোধ। আসলে মানুষ যতই একই ধরনের সংস্কৃতি বিলং করুক, একই ধরনের সংস্কৃতি বা উপসংস্কৃতির মধ্যে থাকলেও, ইভেন দেখা যায় ভাই এবং ভাইয়ের মধ্যেও কিন্তু জীবনযাপন প্রণালী এবং মূল্যবোধের পার্থক্য থাকে। দেখা যায় কেউ সমাজ, কেউ চায় যে একটু সাধারণভাবে চলাফেরা করতে, আবার কেউ দেখা চায় একটু শৌখিন ভাবে চলাফেরা করতে। তো একই পরিবারের মধ্যে থেকে, একই কালচারের মধ্যে থেকেও কিন্তু মানুষে মানুষে, ব্যক্তিতে ব্যক্তিতে এরকম গ্যাপ, বা ব্যক্তিতে ব্যক্তিতে এরকম ডিফারেন্স থাকতে পারে। তো মানুষের জীবনযাত্রার প্রণালী কি এবং মানুষের মূল্যবোধ বা ভ্যালুস কি, সে যদি মানে তার ভ্যালুসটা যদি, তার মূল্যবোধ কিন্তু সে কি ধরনের প্রোডাক্ট কিনবে, সে কি সৎকর্ম করবে না অসৎকর্ম করবে, এবং এই অসৎ কর্মের পয়সা দিয়ে সে কি জীবনটা খুব হাইলি সে মানে সে খুব জাঁকজমকের সাথে ইয়ে করবে কিনা, লিড করবে কিনা, এই সবগুলো জিনিস কিন্তু এবং একটা ভোক্তার আচরণ, মার্কেটে গিয়ে সে ইচ্ছা মতো জিনিসপত্র কিনবে কিনা, বড় বড় মাছ কিনবে কিনা, এই টোটাল জিনিসগুলো কিন্তু ব্যক্তির মূল্যবোধ এবং জীবনযাপন প্রণালীর উপর নির্ধারিত হবে। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, বাজারজাতকরণ কর্মসূচির প্রতি সারার ক্ষেত্রে আমি যে মার্কেটিং একটা অ্যাক্টিভিটিস নিলাম, এটার ক্ষেত্রে আমার একটা কাস্টমার যে সাড়া দিবে, আমি একটা একটা বিজ্ঞাপন দিলাম, সে এটার সাড়া দিল, আমি একটা বিক্রয় প্রসারের কাজ নিলাম, সে একটা পজিটিভ রিয়েকশন দিল। এই রিয়েকশনের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী মনস্তাত্ত্বিক প্রক্রিয়া, যে একটা ব্যক্তির নিজস্ব কিছু মনস্তাত্ত্বিক কিছু বৈশিষ্ট্য, যেটা কিনা বাজারজাত কর্মসূচির প্রতি সারার ক্ষেত্রে তার প্রভাব বিস্তার করে। তো এই যে এই মনস্তাত্ত্বিক উপাদানগুলা কি, প্রথমেই যেটা মানুষের বাজারজাত কর্মসূচি বা ক্রয় ক্ষমতার উপর প্রভাব বিস্তার করে, সেটা হচ্ছে কি প্রেরণা বা মোটিভেশন। এবং এই প্রেরণা নিয়ে কিন্তু আমরা অনেক পড়াশোনা করেছি, মাসলোর চাহিদা সোপান তত্ত্ব, হাসবার্গের দ্বি উপাদান তত্ত্ব, এই টাইপের বিভিন্ন উপাদান, বিভিন্ন আমরা কিন্তু বিভিন্ন প্রেরণা পড়েছি। আমরা প্রেরণা জানি যে আসলে যে মানুষের যে আচার আচরণ, এটারে নিয়ন্ত্রণ করার জন্য, মানুষের কাজে উদ্বুদ্ধ করার জন্য যে মনস্তাত্ত্বিক যে চালিকা শক্তি, এটাই হচ্ছে প্রেরণা। তো প্রেরণা কিন্তু একটা মানুষের কোন প্রোডাক্টের উপর বা বাজারজাতকরণ কর্মসূচির উপর কি ধরনের সারার ক্ষেত্রে কিন্তু প্রভাব বিস্তার করবে। যেমন আমরা মাসলোর চাহিদা সোপান তত্ত্বে আমরা জানি যে যৌবিক প্রয়োজন, নিরাপত্তার প্রয়োজন, সামাজিক প্রয়োজন, তারপরে হচ্ছে যে স্বীকৃতির, হ্যাঁ, উচ্চাকাঙ্ক্ষা, এটা বিভিন্ন আমরা আমরা 5টা স্টেপ দেখেছি। এবং মাসলো কিন্তু বলেছে যে সে কোন সমাজে কোন স্টেপে বিলং করে, তারে সেই মোটিভেশন দিয়ে তার বাজারজাতকরণ, সেই মোটিভেশন দিলে বোঝা যাবে সে বাজারজাতকরণ কর্মসূচির প্রতি সে সাড়া দিবে কিনা। এখন আমি একটা মানুষ যদি যদি যার যৌবিক প্রয়োজন বেশি, যেমন তার ক্ষুধা, এখন বা আমরা যদি দেখি যে সামাজিক প্রয়োজনের একটা স্তরে অবস্থান করতেছে, এখন আমরা যদি তাকে, একটা মানুষের মানে সে একটা সমাজে মোটামুটি একটা অবস্থান গ্রহণ করছে, কিন্তু আসলে এখনো তার আহ সমাজের বিভিন্ন উন্নয়ন আহ কর্মকাণ্ডে অংশগ্রহণের মতো তার অবস্থা আসে নাই, অথবা তার গাড়ি কেনার মতো অবস্থাও নাই, একটা মানুষ ধরো সামাজিক প্রয়োজনের লেভেলে আছে, কারণ আমি যদি তারে খুব ইচ্ছা মতো গাড়ির বিজ্ঞাপন দেখাই, তারে আমি প্রেষিত করার চেষ্টা করি, তাহলে কিন্তু সে প্রেষিত হবে না। প্রেষণাটা আবার ঠিক একই ভাবে, যে যেহেতু ক্ষুধা একটা মৌলিক প্রয়োজন, যখন ক্ষুধার উদ্ভব হবে, যে মানুষটা জৈবিক প্রয়োজন বা জৈবিক প্রয়োজনের লেভেলে আছে, তার কিন্তু ক্ষুধা লাগলে তারে ওই ক্ষুধা নিবারণকারী যদি আমি কোনো বাজারজাতকরণ কর্মসূচি গ্রহণ করি, তাইলে কিন্তু সে ওইটার প্রতি পজিটিভলি সাড়া দিবে, অন্যথায় দিবে না। আচ্ছা, এরপরে আমরা দেখি প্রত্যক্ষণ বা পারসেপশন। পারসেপশন জিনিসটা কি, মূলত এই যে আমরা প্রতিনিয়ত সমাজের, মানে আমরা আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে, ইন্দ্রিয় গ্রাহ্য, যে আমরা প্রতিনিয়ত সমাজের বিভিন্ন সাইড থেকে, যে আমাদের চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক, আমাদের মেন্টাল সেন্স, এসব দিয়ে কিন্তু আমি একটা প্রত্যক্ষণ করি বা আমি
একটা যেমন ধরো একটা প্রোডাক্ট সম্বন্ধে আমি পারসেপশন করি কিভাবে, যে আমি আমার ধারণা প্রোডাক্টটা ভালো, এটা কিভাবে আমি পারসেপশন করি, আমি যদি কারো থেকে শুনি প্রোডাক্টটা ভালো, আমি যদি বিজ্ঞাপন দেখি, তাহলে এই যে আমি দেখলাম, আমি শুনলাম, অথবা আমি যদি প্রোডাক্টটা মার্কেটে গেলাম, নাক দিয়ে একটা দেখলাম যে গন্ধটা ভালো কিনা, ধরো একটা আমরা এটা যদি আমি আমের ক্ষেত্রে ধরি যে ভালো গন্ধ আছে কিনা, তাহলে এই যে যখন এই যে আমি যে আমার এই যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে দেখে শুনে অনুধাবন করে আমার মনস্তাত্ত্বিক যে একটা অবস্থা তৈরি হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে পারসেপশন বা প্রত্যক্ষণ। এখন আমার যে পারসেপশন বা প্রত্যক্ষণ, এটা কিন্তু সবসময় একরকম হয় না, সব ক্ষেত্রে একরকম হয় না। তো এইরকম তিনটা প্রত্যক্ষণ প্রক্রিয়া আছে, একটা হচ্ছে নির্বাচিত মনোযোগ, একটা হচ্ছে নির্বাচিত মনোযোগ, আর একটা হচ্ছে নির্বাচিত বিবৃতিকরণ, নির্বাচিত ধরন, আরেকটা হচ্ছে অবপ্রত্যক্ষণ। এরকম চার ধরনের কিন্তু প্রত্যক্ষণ রয়েছে বা পারসেপশন, আমি চার ধরনের পারসেপশন রয়েছে। এখন দেখি যে আমরা নির্বাচিত মনোযোগ, মনোযোগ বা সিলেক্টিভ অ্যাটেনশনটা কি জিনিস। নির্বাচিত মনোযোগ হচ্ছে কি, যে মানুষ যখন উদ্দীপকের মুখোমুখি হয়, যে সে কিন্তু সবগুলা উদ্দীপকের দিকে একই রকম নজর দেয় না। যেমন আমরা একটা দিনে 20টা বা 30টা বিজ্ঞাপন দেখি, কিন্তু সবগুলা বিজ্ঞাপন কিন্তু আমার মনে একই রকম প্রভাব ফেলে না। তো এই যে আমি এই ক্ষেত্রে যে 10টা বা 11টা যে বিজ্ঞাপন আমার মনে প্রত্যক্ষ প্রভাব ফেলতেছে, এটা হচ্ছে কি নির্বাচিত মনোযোগ বা সিলেক্টিভ অ্যাটেনশন। এখন এক্ষেত্রে তিনটা বিষয় লক্ষণীয়, একটা হচ্ছে বর্তমান প্রয়োজনের সাথে আমি যে সিলেক্টিভ অ্যাটেনশন, আমি যেই জায়গায় অ্যাটেনশনটা দিব, নির্বাচিত মনোযোগটা আমার কোন ক্ষেত্রে পড়বে, সেটার কিন্তু তিনটা লক্ষণীয় বিষয় আছে। একটা হচ্ছে বর্তমান প্রয়োজনের সাথে সম্পর্কযুক্ত উদ্দীপকের প্রতি মনোযোগ, আমার যেটা প্রয়োজন আমি সেইটাই দেখব, সেই বিজ্ঞাপনটা আমার মানে আমার আমার মনে সেই বিজ্ঞাপনটা একটা অবস্থান করবে। বিষয়টা এরকম যে আমি যদি কম্পিউটার ক্রয় করার চিন্তা ভাবনা করি, আমি কিন্তু যদি একটা কম্পিউটারের বিজ্ঞাপন দেখি, আমি কিন্তু সাথে সাথে আমার মাথা ওই জিনিসটা ক্যাচ করবে, আমি কিন্তু ওই বিজ্ঞাপনটার দিকে ভালো নজর দিব। কিন্তু আমার বাসায় টিভি আছে, ফ্রিজ আছে, তো যেহেতু আমার আপাতত ওই টিভি ফ্রিজের দরকার নাই, আমি যদি টিভি ফ্রিজের বিজ্ঞাপনগুলো দেখি, আমি কিন্তু ওগুলো স্কিপ করে যাবো, আমার মানসিক ভাবেই অবচেতন ভাবে এটা স্কিপ করে যাবে, এবং আমি কিন্তু ওই কম্পিউটারের যদি আমার দরকার হয় কম্পিউটার মানে তাহলে কি, যে বর্তমান প্রয়োজনের সাথে সম্পর্কযুক্ত উদ্দীপকের প্রতি মনোযোগ। এরপরে বলা হয়েছে যে পূর্বানুমানকৃত উদ্দীপকের প্রতি মনোযোগ বা নোটিস স্টিমুলি, কি স্টিমুলি দাই অ্যান্টিসিপেট। তো বলছে যে পূর্ব অনুমানকৃত উদ্দীপকের প্রতি মনোযোগ। যেমন আমি একটা মার্কেটে গেলাম, গিয়ে দেখতেছি এটা একটা হচ্ছে কম্পিউটারের দোকান, আমি কিন্তু স্বাভাবিকভাবেই ওই কম্পিউটার দোকানে আমি মানে এক্সপেক্ট করব যে কম্পিউটারই থাকবে, সেখানে টিভি আছে, এটা কিন্তু আমার আহ, আমি কিন্তু প্রত্যাশা করি না। ঠিকই, এটা হচ্ছে কি পূর্বানুমানকৃত উদ্দীপকের প্রতি মনোযোগ, আমি যে জিনিসটা পূর্বে অনুমান করেছি যে এই জায়গায় এই জিনিসটা থাকতে পারে, বা এই এই একটার মধ্যে এই ধরনের মেসেজ আছে, যদি এটা ওইটার সাথে মিলে, তাইলে কিন্তু আমার এটার প্রতি মনোযোগ বৃদ্ধি পায়। এরপরে বলছে বৃহৎ বিচ্যুতিযুক্ত উদ্দীপকের প্রতি মনোযোগ। বৃহৎ বিচ্যুতি মানে হচ্ছে একটা লার্জ একটা যদি ডেভিয়েশন থাকে বা লার্জ একটা গ্যাপ থাকে, যেমন বললো যে আজকে থেকে হিরো বাইক 1 লাখ টাকার বাইকে 1,000 টাকা করে ডিসকাউন্ট, এটা কিন্তু আমার মনোযোগ ওইভাবে টানবে না। কিন্তু যদি বলে 1 লাখ টাকার বাইকে 30,000 টাকা ডিসকাউন্ট, 50,000 টাকা ডিসকাউন্ট বা 50% ডিসকাউন্ট, তাহলে কিন্তু এটা আমার এই যে বিচ্যুতি, বৃহৎ বিচ্যুতি, এটা কিন্তু আমার মনে উদ্দীপনা জাগাবে, এটা কিন্তু আমার তাহলে এই ধরনের যে বিজ্ঞাপনগুলো, এই ধরনের যে বিজ্ঞাপনগুলো, এটার প্রতি কিন্তু আমার সিলেক্টিভ অ্যাটেনশন পড়বে। এরপরে আমরা যেটা দেখি নির্বাচিত বিবৃতিকরণ, বিকৃতকরণ বা সিলেক্টিভ ডিস্টরশন। বিকৃত করা মানে কি, জিনিসটা একটু বিকৃত করে ফেলে বা জিনিসটা একটু নষ্ট করে ফেলে, বিষয়টা এরকম। ডিস্টরশন
তো আসলে দেখা যায় যে অনেক তথ্য বা বার্তা ব্যক্তির পূর্ব অভিজ্ঞতার সাথে বা জ্ঞানের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করে। যেমন আমি যদি মনে করি যে সনি টিভি খুব ভালো, এটার কোয়ালিটি খুব ভালো, এখন মার্কেটে একটা প্রোডাক্ট আসলো যে ওয়ালটন, তো ওয়ালটন বলতেছে বিজ্ঞাপন টিভির অনেক প্রচারণা করতেছে, তারা বলতেছে বিজ্ঞাপনটা খুব মানে আমাদের টিভিটা খুবই ভালো। এখন আমি কিন্তু এই যে আমি একজন ক্রেতা, আমার যে ভোক্তা, আমি কিন্তু এই সিলেক্টিভ ডিস্টরশন, আমি যতই সে আমার বলুক ভালো, আমি কিন্তু এটা সিলেক্টিভলি এটা ডিস্টর্ট করে ফেলবো। আমি কিন্তু বলার ক্ষেত্রে বলবো ঠিক আছে ভালো, কিন্তু এটা সনির মতো ভালো না। এই যে বিষয়টা, যে এটা হচ্ছে নির্বাচিত বিকৃতিকরণ, যে আমার পারসেপশনের সাথে আমার যে পারসেপশন বা প্রত্যক্ষণ যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি, ওটা কিন্তু আমার এই সিলেক্টিভ ডিস্টরশনের ক্ষেত্রে প্রভাব ফেলে। যে আমার মানসিক আগে যেটা চিন্তা ভাবনা ধ্যান ধারণা, এটা কিন্তু এটার উপর যে আমার যে বাজারজাতকরণ কর্মসূচির উপর ডাইরেক্ট একটা প্রভাব ফেলে। এরপরে বলছে যে নির্বাচিত ধরন বা সিলেক্টিভ রিটেনশন। তো নির্বাচিত ধরনটা কি? মানুষ যা কিছু শোনে বা শেখে তার সব কিন্তু সে রিটেন করতে পারে না, সবকিছু সে ধারণ করতে পারে না। যেমন একটা রাজনৈতিক বক্তৃতায় কেউ যে ধরনের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, সে কিন্তু সেই ধরনের মতাদর্শের সাথে সিলেক্টিভ কথাগুলোই তার মনে থাকে। এটার সাথে অন্য অন্য যে কথাগুলো এটা তার মনে নাও থাকতে পারে। তাইলে এরকম এটা কি নির্বাচিত ধারণ। সে মানে একটা ব্যক্তি কি ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বা কি ধরনের বাজার কর্মসূচির প্রতি সাড়া দিবে, এটা কিন্তু তার একটা মনস্তাত্ত্বিক প্রক্রিয়ায় ঠিক করে দেয় যে তার কি মনে থাকবে, কোন অ্যাডভার্টাইজটা তার মনে থাকবে আর কোনটা থাকবে না। এরপরে আমরা আসি অবপ্রত্যক্ষণ বা সাবলিমিনাল। সাবলিমিনাল অর্থ কি? অবচেতন। একটা আমার অবচেতন মনেরও কিন্তু একটা প্রত্যক্ষণ আছে। যেমন বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজে কিন্তু ডাইরেক্ট কোনো মেসেজ দেয় না, বিশেষ করে গ্রামীণ ফোনের যদি দেখো। তারপরে আমরা যে ভোদাফোন একটা ছিল, যে ওই ফোনে দেখতাম যে ছোট ছোট কার্টুন দিয়ে, ছোট ছোট অ্যানিমেশন দিয়ে ডাইরেক্ট কোনো মেসেজ দিচ্ছে না, কিন্তু সে কি করতেছে, চাচ্ছে যে, বা এই যে গ্রামীণ ফোন চাচ্ছে যে মানুষের বা ব্যক্তির এই যে অবপ্রত্যক্ষণ সাব লিমিনাল পারসেপশনকে জাগায়া তুলতে, এই অবপ্রত্যক্ষণের মাধ্যমে মানুষের কাছে একটা মেসেজ দিতে। তো মানুষ আসলে কি ব্যক্তির অবচেতন মনের মাধ্যমে আমার কিন্তু একটা প্রোডাক্ট সম্বন্ধে আমার একটা পারসেপশন তৈরি হয়। আচ্ছা, এরপরে আমরা যে শিক্ষণ বা লার্নিং, মূলত মানুষ কিন্তু প্রতিনিয়ত শিখে, প্রতিনিয়ত মানুষ বিভিন্ন ধরনের শিখতেছে, এবং এই শিক্ষণ থেকে কিন্তু মানুষের একটা বাজারজাতকরণ কর্মসূচির প্রতি মানুষ কিরকম সাড়া দিবে, এটা কিন্তু এই শিক্ষণ কর্মসূচির উপর ডিপেন্ড করে। যেমন আমি যদি দেখি যে একটা ধরো তোমাদের বাবা মার্কেটে গেছেন, সে তোমাদের জন্য ইলিশ মাছ নিয়ে আসছেন, কিন্তু অনেকে তোমাদের মধ্যে অনেকে ইলিশ মাছটা পছন্দ করো, ধরো এটা উনি জানতেন, আচ্ছা ধরো ওটা বাদ, যে উনি টুথপেস্ট নিয়ে আসছেন, টুথপেস্টের 3টা ব্র্যান্ড নিয়ে আসছে, একটা হচ্ছে পেপসোডেন্ট আর একটা হচ্ছে ক্লোজ আপ, 2টা ব্র্যান্ড নিয়ে আসছে, অথবা আরেকটা আছে কোলগেট, কিন্তু তোমরা সবাই কি করলা, কোলগেটটারে অ্যাপ্রিশিয়েট করলা। এই যে একটা মানুষের কিন্তু আজকে এই যে তোমার বাবার কিন্তু একটা লার্নিং হলো যে আমার বাসায় কিন্তু ক্লোজ আপ কোলগেটটাকে অ্যাপ্রিশিয়েট করা হয়েছে, কিন্তু তিনি যখন পরবর্তীতে একটা প্রোডাক্ট কিনতে যাবে উনি কিন্তু কোলগেটটাই কিনতে চেষ্টা করবেন। তো এই জন্য বাজারজাত কর্মসূচির প্রতি কিন্তু এই যে শিখন, এই যে আমি সমাজ থেকে, আমি আমার পরিবার থেকে, আমি আমার বিভিন্ন চারপাশের ব্যক্তিদের থেকে শিখতেছি ডে বাই ডে, বা আমার এটা কিন্তু এই যে শিখন, যেমন আমার একটা ফ্রেন্ড বললো যে এই প্রোডাক্টটা খুব একটা ভালো না, এটাও কিন্তু একটা শিক্ষণ প্রক্রিয়া, আমি কিন্তু পরবর্তীতে এই প্রোডাক্টটা কিনবো না। আচ্ছা, এরপরে যে বিষয়টা এটা হচ্ছে আবেগ বা ইমোশনস। মানুষ যে সব সময় জ্ঞান বুদ্ধি এটা দ্বারাই জ্ঞান বুদ্ধি দ্বারাই সে কিন্তু যে সব সময় চালিত হয় এটা না, মানুষ কিন্তু অনেক সময় আবেগ দ্বারাও পরিচালিত হয়। যেমন যদি আমরা দেখি যে যেমন মাশরাফি বিন মুর্তজা একটা টি শার্ট বিক্রি করলো বা তার একটা হাতের ব্রেসলেট বিক্রি করলো, এইখানে কিন্তু ব্রেসলেটটার দাম এরকম 20 লক্ষ টাকা না, কিন্তু এটার সাথে এই যে তার আবেগ, তার একটা একটা এই যে আমি ক্রেতা, আমার একটা আবেগ জড়িত যে এটা মাশরাফি বিন মুর্তজার একটা ব্রেসলেট। তো এই কারণে এই আবেগটা
মানে এই আবেগটাও কিন্তু, এই ইমোশনসটাও কিন্তু বাজারজাত কর্মসূচির প্রতি সারার ক্ষেত্রে প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে। আর আরেকটা পয়েন্ট হচ্ছে স্মৃতি বা মেমোরি। তো স্মৃতিটা কি? পূর্ব অভিজ্ঞতার একটা সমন্বিত রূপ। আমি প্রতিনিয়ত বেশ কিছু অভিজ্ঞতা গ্রহণ করতেছি এবং শেষে কিন্তু এগুলো আমার স্মৃতি হিসেবে রয়ে যাচ্ছে। এবং এই যে মানুষ সারা জীবন দীর্ঘমেয়াদী স্মৃতিতে, যে মানুষের যা সারা জীবন যা সংরক্ষিত থাকে, এই স্মৃতির উপর বেস করে কিন্তু মানুষ বাজারজাত কর্মসূচির প্রতি সাড়া প্রদান করে। এরপরে আমরা যে টপিকটা আলোচনা করব এটা হচ্ছে কি, ভোক্তার ক্রয় সিদ্ধান্ত প্রক্রিয়া। একটা ভোক্তা কোনো জিনিস ক্রয় করবে, তার যে ডিসিশনটা, এটা কিভাবে পরিবর্তিত হবে বা কিভাবে নিয়ন্ত্রিত হয়, এটা কিভাবে উনি একটা প্রোডাক্ট সম্বন্ধে, একটা ভোক্তা একটা প্রোডাক্ট সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণ করে। তো প্রথমে যে প্রক্রিয়ার যে একদম প্রথম ধাপটা, এটা হচ্ছে কি, প্রয়োজন শনাক্তকরণ। এখন একদম একজন ভোক্তার প্রথম পর্যায়ে কিন্তু সে ফাইন্ড আউট করে যে তার কি দরকার, তার বেসিক নিড, তার নিড গুলা সে রিকগনাইজ করে। তাহলে প্রয়োজন শনাক্তকরণের এটা কি, যে নিড সে রিকগনাইজ করতে হবে। মূলত মানুষের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশিত অবস্থা, এটার সাথে বর্তমান পরিস্থিতির যে গ্যাপ, এটা কিন্তু সে অ্যানালাইসিস করে বের করে যে তার আসলে কি প্রয়োজন। যেমন আমার একটা ইচ্ছা, আমার প্রত্যাশা হচ্ছে আমি একটা গাড়ি কিনবো, কিন্তু আমার যে আর্থিক সামর্থ্য দেখা যাচ্ছে এটা আমার গাড়ি কিনতে আমাকে পারমিট করে না। সে পারমিট করে আর্থিক সামর্থ্য, আমার যে ক্ষমতা বা বর্তমান আর্থিক অবস্থা আছে, এটা হচ্ছে একটা হোন্ডা কেনার সামর্থ্য। তাইলে এই মানুষটা যে গ্যাপটা বুঝতে পারলো, যে আমার যে প্রত্যাশিত অবস্থা আর বর্তমান অবস্থার মধ্যে গ্যাপ, এটা কিন্তু তারা পার্সিউ করবে যে না, তুমি একটা হুন্ডাই কিনো। তাহলে মানুষ কিন্তু প্রথমে কি করে, তার অবস্থার প্রেক্ষিতে, তার পারিপার্শ্বিক বিভিন্ন উদ্দীপকের প্রেক্ষিতে সে কি করে, প্রয়োজন শনাক্ত করে। তো এই প্রয়োজন শনাক্ত করার জন্য কিন্তু দুই ধরনের উদ্দীপক আছে। একটা হচ্ছে কি আভ্যন্তরীণ বা ইন্টারনাল স্টিমুলেশন বা স্টিমুলি, আর একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপক বা এক্সটার্নাল স্টিমুলি। তো আভ্যন্তরীণ যেটা আমার নিজের, এটা হচ্ছে কি ক্ষুধা, তৃষ্ণা বা আমার কোনো জিনিসের অভাব বোধ, এটা হচ্ছে আভ্যন্তরীণ উদ্দীপক, যেটা কিনা আমার প্রয়োজন শনাক্ত করবে যে আমার এই জিনিসটার এখন প্রয়োজন। আর বাহ্যিক উদ্দীপকটা কি, যে কোনো বন্ধুর মুখে আমি শুনলাম এই জিনিসটা ভালো, তার থেকে শুনে আমার মধ্যে একটা প্রয়োজনের ভাব ফুটে উঠলো, বা আমার মনে হচ্ছে এটা আমার দরকার, সেটা হচ্ছে কি বাহ্যিক উদ্দীপক। এরপরে আমরা শিখি, তাহলে আমরা দেখলাম প্রথমে আমরা প্রয়োজন শনাক্তকরণ, এরপরে করেছি তথ্য অনুসন্ধান বা সার্চ ফর ইনফরমেশন। একটা মানুষ যেহেতু একটা টাকা দিয়ে পণ্য ক্রয় করবে, সে কিন্তু হুট করে ম্যাক্সিমাম ক্ষেত্রেই, বিশেষ করে এটা যদি বেশি টাকার সাথে রিলেটেড হয়, তাহলে কিন্তু একটা ক্রেতা কিন্তু প্রয়োজনীয় শনাক্তকরণের পরে, প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করার পরেই কিন্তু ওই প্রোডাক্টটা ক্রয় করে। সে কিন্তু এটা এমনি এমনি ক্রয় করে ফেলে না। তো মূলত এই যে তথ্য অনুসন্ধান, এটা আবার ডিপেন্ড করে কি, যে আমার পূর্ব অভিজ্ঞতা এবং প্রয়োজনের তীব্রতা এবং তথ্য সংগ্রহের খরচের সাথে রিলেটেড। এই যে আমি যে তথ্য অনুসন্ধান করব, এটা কিন্তু কোনো ক্রেতা এটা তথ্য অনুসন্ধান করতেও পারে, নাও করতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে পণ্যটা যদি বেশি দামের হয়, সেক্ষেত্রে অবশ্যই সে তথ্য অনুসন্ধান করে নেয়। তো এই যে তথ্য অনুসন্ধান করব কি করব না, এটা কিন্তু ডিপেন্ড করা হচ্ছে তাহলে কিসের উপর, প্রয়োজনের তীব্রতার উপর। আমার যদি এটা প্রয়োজনটা খুব তীব্র হয়, তাহলে কিন্তু আমি অত তথ্য অ্যানালাইসিস করতে যাব না, আমি প্রোডাক্টটা কিনে ফেলবো। কিন্তু যদি আমার পূর্বের অভিজ্ঞতা থাকে, যদি পূর্বের অভিজ্ঞতা ভালো থাকে, তাহলে আমি প্রোডাক্টটা ক্রয় করে ফেলবো, তাইলে আর অত আমার তথ্য অনুসন্ধান করতে যাব না। আবার যদি তথ্য সংগ্রহের খরচ, আমি তথ্য সংগ্রহ করতে গিয়ে যদি আমার অনেক খরচ পড়ে, আমার বলবো যে না, এটা দরকার নেই। তো এই ক্ষেত্রে তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে, এই যে আমি তথ্য অনুসন্ধান করতেছি, এটা কিন্তু এই তিনটা জিনিস গুরুত্বপূর্ণ। এখন আরো কয়েকটা বিষয় তথ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কি তথ্যের উৎস। তথ্য যে অনুসন্ধান করব, এইটার উৎসটাও বেশ গুরুত্বপূর্ণ। তথ্যের উৎসটা কি, যে আমি বিভিন্ন সোর্স থেকে, ইনফরমেশন সোর্স, আমি কিন্তু বিভিন্ন সোর্স থেকে তথ্য পেতে পারি। তো একটা হচ্ছে পার্সোনাল সোর্স বা ব্যক্তিগত সূত্র। এখানে কি, যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের মাধ্যমে আমি কি করি, একটা আমার তথ্যের সোর্স তারা হিসেবে তারা কাজ করে।
বাণিজ্যিক সূত্র, যেমন কমার্শিয়াল সোর্স বলতে মূলত কমার্শিয়াল যে বিজ্ঞাপনগুলো আছে, এটার বিক্রয় কর্মীর মাধ্যমে যদি মানে কমার্শিয়াল সোর্স বা বন্টন প্রণালীর মধ্যে বা একটা ভালো মোড়কীকরণ বা লিফলেট বিজ্ঞাপন এগুলোর মাধ্যমে, এইসব বাণিজ্যিক সূত্রের মাধ্যমে আমরা তথ্য পেয়ে থাকি। আর এটা হচ্ছে পাবলিক রিসোর্স। পাবলিক রিসোর্সটা কি, যে বিভিন্ন ধরনের পাবলিক এক্সপেরিমেন্ট হয়েছে বা পাবলিক এটা একটা অ্যানালাইসিস হয়েছে, একটা গবেষণা হয়েছে, ওটার যে একটা গবেষণা প্রতিষ্ঠানের যে একটা রিসার্চ পেপার, ওটা দেখে কিন্তু আমি এই পাবলিক সূত্র থেকে, অথবা যদি গণমাধ্যম বা সরকার যদি এটা নিয়ে একটা অ্যানাউন্স করে যে না এই প্রোডাক্টটা ভালো না, আপনারা বর্জন করেন, আমরা কিন্তু এই প্রোডাক্টটা বর্জন করব, বা আমরা তথ্যের জন্য পাবলিক সোর্সও। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি, অভিজ্ঞতা লব্ধ সূত্র। আমি যদি এই প্রোডাক্টটা আগে ইউজ করি, অথবা আমি আগে ইউজ করি নাই, আমি এটা বাজারে গেলাম, দেখলাম, নাড়াচাড়া করলাম হাত দিয়ে, এই প্রোডাক্টটা কেমন বুঝলাম, এই নাক দিয়ে একটু গন্ধ শুকলাম, এইভাবে কিন্তু মানুষ তথ্য পেতে পারে। আর আরেকটা বিষয় কি, গতিশীল অনুসন্ধান। মানুষ কিন্তু এইসব, মানে একটা প্রোডাক্ট কিনতে গেলে মানুষ কিন্তু গতিশীল, অনেক ডাইনামিক একটা, মানে সে বিভিন্ন ওয়েতে সে কি করে তথ্য কালেক্ট করে এবং একটা সিদ্ধান্ত পৌঁছায়। তো এই যে গতিশীল তথ্য অনুসন্ধান, সিদ্ধান্ত গ্রহণের আনুক্রমিক সেট, তোমরা এটা দেখতে পাচ্ছ যে আমার মোট সেট, সচেতনতা সেট, বিবেচনা সেট এবং পছন্দের সেট। এরপরে এই পছন্দের সেট থেকে তারা কি করে সিদ্ধান্ত গ্রহণ করে। তো মোট সেট বলতে আমি একটা একটা তথ্য অনুসন্ধান, বা আমি একটা পণ্য ক্রয় করব বা পণ্য ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করব, এক্ষেত্রে আমি কিন্তু মোট সেট বলতে আমি মার্কেটে যতগুলো প্রোডাক্ট আছে, যেমন আমি যদি একটা কম্পিউটার কিনতে চাই, তাহলে এখানে আইবিএম আছে, অ্যাপেল আছে, ডেল আছে, আমি সবগুলো মার্কেটে সবগুলো প্রোডাক্টকে এখানে একটা এনলিস্টেড করলাম। এখান থেকে সচেতনতা সেট, আমার যে এতদিনের একটা পারসেপশন বা আমার যে চিন্তা ভাবনা, ওটার মধ্যে আমার মনে হলো যে আইবিএম, অ্যাপেল, ডেল, হ্যাঁ, তারপরে এইচপি, তোশিবা, এগুলো মোটামুটি ভালো, এগুলো আমি কি করলাম, একটা আলাদা একটা সেটে নিয়ে আসলাম। এখান থেকে আমি কিন্তু সবগুলার বিবেচনা করব না, আমি মার্কেটে যেগুলো ভালো এবং আমার যে ক্রাইটেরিয়া ওটার সাথে মিলে আমি কিন্তু সেইটা বিবেচনা করে আমি দেখলাম আইবিএম, অ্যাপল, ডেল, তোশিবা এগুলো আমার সাথে যায়। এরপরে এগুলোর সম্বন্ধে আমি কি করব, ফার্দার ইনফরমেশন কালেক্টের মাধ্যমে দেখলাম যে না, এখানে তোশিবাটা আসলে অত ভালো না, আইবিএম, অ্যাপল, ডেল এগুলো ভালো, এগুলো আমি পছন্দ করলাম, পছন্দের সেট এটা। এরপরে মার্কেটে গিয়ে আমি মার্কেটের বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে আমি কি করলাম, এই তিনটা থেকে একটার সিদ্ধান্ত গ্রহণ করলাম। তাহলে এইভাবে কি ডায়নামিক বা গতিশীল অনুসন্ধান করা যায়, এইভাবেই আসলে তথ্যের একটা অনুসন্ধান করা হয় ডায়নামিক ভাবে। এরপরে আমরা যেটা দেখি যে, তো আমরা যে ইয়েটা পড়ছিলাম, এরপরে যে টপিকটা এটা ছিল, তাহলে আমরা যদি দেখি, তো প্রথমটা ছিল প্রয়োজন শনাক্তকরণ, পরেরটা তথ্য অনুসন্ধান করে বিকল্প সমূহ মূল্যায়ন। তো একটা মানুষ, একটা ক্রেতার কাছে কিন্তু অনেকগুলো বিকল্প থাকে, এবং সে কিভাবে বিকল্পগুলা মূল্যায়ন করবে, এই ক্ষেত্রে কিন্তু দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে ক্রেতার ক্রয় সিদ্ধান্তের উপর প্রভাব ফেলে। একটা হচ্ছে কি, ভোক্তার বিলিফ এবং অ্যাটিটিউড, বিশ্বাস এবং মনোভাব, এবং প্রত্যাশা ভ্যালু মডেল। ব্যক্তির, প্রতিটা মানুষেরই ব্যক্তিগত একটা বিশ্বাস, একটা মনোভাব থাকে যে সনি টিভিটা খুব ভালো। তো এই যে একটা ব্যক্তিগত বিশ্বাস এবং মনোভাবের উপর বেস করে কিন্তু সে কি করে, বিকল্প সমূহের মূল্যায়ন করে। তার কাছে যদি আমরা 4টা 5টা বিকল্প দেই, সে এমন একটা বিকল্প চুজ করবে যেটা কিনা তার বিশ্বাস এবং মনোভাবের সাথে, সেটা সে পজিটিভ একটা একটা তার কাছে ইমেজ আছে এরকম একটা পণ্য কিন্তু সে চুজ করবে। এছাড়া দেখা যায় প্রত্যাশা ভ্যালু মডেল, এটা এক্সপেক্টেন্সি ভ্যালু মডেল। এটা এটা হচ্ছে একটা মূলত এরকম একটা মডেল যেখানে কিনা গুণাগুণ মূল্যায়নের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি ভোক্তার মনোভাব তৈরি হয়। এবং এটা কি, মনোভাব গঠনের ক্ষেত্রে প্রত্যাশা ভ্যালু মডেল, এই যে প্রত্যাশা ভ্যালু মডেলটা ধরে নেয় যে ইতিবাচক এবং নেতিবাচক দুইটা গুণাগুণই কোনো ব্র্যান্ডের মধ্যে বা কোনো পণ্যের মধ্যে থাকবে, এবং এই ইতিবাচক নেতিবাচক মিলায়া, যেটা সব মিলায়া যেটা ভালো আমি সেটা ক্রয় করব। তাহলে প্রত্যাশা ভ্যালু মডেলে কি করা হয়, বিকল্প সমূহ এমন ভাবে মূল্যায়ন করা হয় যেখানে কিনা ইতিবাচক এবং নেতিবাচকের একটা সংমিশ্রণ করা হয়, এবং সার্বিকভাবে যেটা ভালো সেটা কিন্তু বিকল্প সমূহ মূল্যায়নের মাধ্যমে, বিকল্প সমূহের মূল্যায়নের ক্ষেত্রে এই প্রত্যাশা ভ্যালু মডেলটা এইভাবে কাজ করে। এরপরে আমরা আসি ক্রয় সিদ্ধান্ত বা পারচেজ ডিসিশন। ক্রয় সিদ্ধান্ত বা পারচেজ ডিসিশনটা আমি কিভাবে নিব, তো এইটা কিন্তু কয়েকটা ফ্যাক্টরে কাজ করে। যে
এটা মূলত দুইটা ফ্যাক্টরে কাজ করে। একটা হচ্ছে কি ক্রেতার পছন্দের ক্ষতিপূরণ বহির্ভূত মডেল, আর আরেকটা মডেল কাজ করে সেটা হচ্ছে প্রভাব বিস্তারকারী উপাদান। আচ্ছা, ক্রেতার পছন্দের ক্ষতিপূরণ বহির্ভূত মডেল কি বলছে সে, দেখো যে ক্ষতিপূরণ বহির্ভূত মানে সেইখানে ক্রেতা কি করে, ক্ষতি হবে না এরকম পয়েন্টগুলা ক্ষতি যেগুলা বাদ দিয়ে যেটা তার জন্য ভালো সেটা সিলেক্ট করে। এটা প্রথমটা বলছে দেখো যে সংযোজক আবিষ্কারক বা কনজাকটিভ হিউরিস্টিক। আচ্ছা, সংযোজক আবিষ্কার যেটা কি, যে এখানে ক্রেতা এই যে যেই তার কাছে যে প্রোডাক্ট গুলার সেট গুলো আছে বা যার কাছে যে অল্টারনেটিভ গুলো আছে এর মধ্যে সে অল্টারনেটিভ গুলোর মধ্যে একটা ন্যূনতম ক্রাইটেরিয়া সেট করে। সে যদি একটা মার্কেটে মোবাইল কিনতে যায়, সে কি করে যে বলে যে আমি 3 GB রমের নিচে মোবাইল কিনবো না। এখন সে কিন্তু তাইলে কি করবে, এই যে 3 GB রমের মধ্যে অন্যান্য প্রোডাক্ট অন্যান্য বৈশিষ্ট্য যেগুলো ভালো এরকম একটা একই ধরনের একটা প্রোডাক্ট কিনে আনবে। মানে কি, তাহলে কি বলছে যে এক্ষেত্রে ক্রেতা প্রতিটি গুণের একটা সর্বনিম্ন মাত্রা নির্ধারণ করে। প্রতিটা গুণের যে আমি আচ্ছা এটা র্যাম ভালো, র্যামের আমি সর্বোচ্চ 64 GB নিচে গেলে আমি কিনবো না। রম আমি রম আমি 2 GB নিচে গেলে কিনবো না। এটার প্রসেসর আমি এত জিবির বেশি কম স্পিড হলে আমি এটা কিনবো না। এরকম এক্ষেত্রে ক্রেতা প্রতিটি গুণের একটা সর্বনিম্ন মাত্রা নির্ধারণ করে এবং এমন একটা বিকল্প নির্বাচন করে যাতে প্রতিটি গুণের মধ্যে একটা সর্বনিম্ন অন্তত একটা সবগুলা ক্রাইটেরিয়া ফুলফিল করে এরকম একটা প্রোডাক্ট সে পছন্দ করে। এটা হচ্ছে সংযোজক আবিষ্কার। সে কি করে, তার যে ক্রাইটেরিয়া যে এর নিচে আমি সে বিভিন্ন ধরনের সংযোগ করে যে আচ্ছা ঠিক আছে ওয়ালটনের প্রোডাক্টটা আমার এইটা আছে ওয়ালটন, তাহলে ওয়ালটন আমার ইয়া মিলছে এটা, তারপরে এখান থেকে টশিবা আনে, এখানে এইচপি আনে, এখানে এরকম সংযোগ করতে করতে শেষে গিয়ে সে কি করে এদের মধ্যে একটা চয়েস করে। আচ্ছা, আবিধানিক আবিষ্কার অনেকটা সে কি, যে ক্রেতার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা অনেকটা মুখস্থের মতো, যে ক্রেতার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণের ভিত্তিতে তার কাছে যে গুণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা যেটা যে তার কাছে যে যদি প্রসেসর সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় বা তার যদি রম বেশি লাগে বা র্যাম বেশি লাগে, যেটা তার কাছে গুরুত্বপূর্ণ ওইটার ভিত্তিতে এই ক্রেতা যখন আবিধানিক আবিষ্কারটা হচ্ছে কি সেটার ভিত্তিতে ক্রেতা যখন চুজ করে পণ্য, সেটা হচ্ছে আবিধানিক আবিষ্কার বা লেক্সিকোগ্রাফিক হিউরিস্টিক। আচ্ছা, এরপরে বর্জনের দিক থেকে আবিষ্কার। এখানে কি করে ক্রেতা আস্তে আস্তে বর্জন করে। বিষয়টা কি, এখানে ক্রেতার সম্ভাবনার দিক থেকে মানে কোন কোন প্রোডাক্ট মানে আমি একটা একটা গুণ নেই এবং আস্তে আস্তে এই পণ্যটা বাদ দিয়ে যে না আচ্ছা ঠিক আছে এটা বাদ এটা বাদ এটা বাদ শেষে গিয়ে সে একটা প্রোডাক্ট চুজ করে। এটা হচ্ছে বর্জনের দিক থেকে আবিষ্কার। বর্জন করে করে সে একটা প্রোডাক্ট একটা ভ্যালু সে আবিষ্কার করে। আর আরেকটা বিষয় এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ক্রেতা পছন্দের ক্ষেত্রে কি, প্রভাব বিস্তারকারী উপাদান। দেখো এই যে বিকল্প সমূহ মূল্যায়ন, একটা ব্যক্তি বিকল্প সমূহ মূল্যায়ন করে তার ক্রয়ের অভিপ্রায় হয়েছে, এটা গিয়ে কিন্তু আবার অন্যদের মনোভাব এবং অপ্রত্যাশিত পারিপার্শ্বিক উপাদানের উপর বেস করে কিন্তু তার ক্রয় সিদ্ধান্ত ফর্মুলেট হয়। যেমন কি অন্যদের মনোভাব, যেমন এটা আগেও বলা হয়েছে যে ব্র্যান্ড পছন্দের ক্ষেত্রে যে আমার যে বন্ধুর যে মনোভাব এটা কিন্তু আমার উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে। বন্ধু যদি বলে না এইচপির প্রোডাক্টটা অত ভালো না, তুমি ডেলের প্রোডাক্টটা নাও, আমি কিন্তু ডেলের প্রোডাক্টটা কিনবো। তো এই যে প্রভাব বিস্তারকারী উপাদান মানে অন্যদের মনোভাব বা তারা কিন্তু ভোক্তার কোনো বন্ধু যদি ওই ব্র্যান্ডটা সম্বন্ধে বলে যে আমি এটা ব্যবহার করছি ভালো না, তাহলে কিন্তু সে আর এটা তাহলে ক্রয়ের সিদ্ধান্ত নিবে না। অপরদিকে অনেক সময় মার্কেটে অপ্রত্যাশিত পারিপার্শ্বিক উপাদান বা অপ্রত্যাশিত অনেক ধরনের সুযোগ বা অসুবিধার তৈরি হয়। সুযোগ বা অনেক ধরনের অনেক সময় যেমন ধরেন ভোক্তার আয় কমে গেল অপ্রত্যাশিত ভাবে, সে একটা ক্রয় অভিপ্রায় করছিল সে ডেল কিনবে, কিন্তু তার আয় কমে যাওয়ার কারণে সে আর ডেল কিনতে পারলো না, সে এসআর এর একটা প্রোডাক্ট কিনলো। তাহলে কি এটা কিন্তু ক্রয় সিদ্ধান্তটা অপ্রত্যাশিত পারিপার্শ্বিক উপাদানের কারণে চেঞ্জ হয়ে গেল। অথবা মার্কেটে এমন ভাবে ডেলের দাম কমে গেছে, সে আগে চিন্তা করছিল যে আমি টাকা দিয়ে এসআর কিনবো, কিন্তু সে তার মার্কেটে পড়ে যাওয়ার কারণে সে এসআর এর টাকা দিয়ে ডেল কিনতে পারছে। তাহলে এই যে ডেল কিনলো, সে ডেল পিসি কিনলো, সেটা হচ্ছে কি তার এই অপ্রত্যাশিত পারিপার্শ্বিক উপাদানের কারণে তার ক্রয় সিদ্ধান্তটা পরিবর্তিত হলো। এরপরে আসি আমি ব্যক্তির ক্রয় উত্তর আচরণ। এবং এই যে আমি মার্কেটে পণ্য বিক্রি করলাম বা ব্যক্তি একটা পণ্য ক্রয় করলো,
এরপরে কিন্তু তার আচরণ শেষ হয়ে যায় না। এই ক্রয় করার পরে সেটা ইউজ করে কিন্তু তার একটা ফিডব্যাক কিন্তু সে দেয়। এবং এই যে কোনো ক্রেতা যে ক্রয় সিদ্ধান্ত পরবর্তীতে সে এই পণ্যটা আবার ক্রয় করবে কিনা, পুনঃ ক্রয় করবে কিনা, এটা কিন্তু এই ক্রয়োত্তর আচরণের উপরই নির্ভর করে। যেমন ক্রেতা সন্তুষ্টি, ক্রয়োত্তর সন্তুষ্টি, পোস্ট পারচেজ স্যাটিসফ্যাকশন যদি থাকে, তাহলে কিন্তু সে এই পণ্যটা আবার বারবার ক্রয় করবে। তার যে বন্ধু বান্ধব সবাই সে বলবে যে না, প্রোডাক্টটা ভালো, তোমরা ক্রয় করো। আবার ক্রয়োত্তর কার্যক্রম বা পোস্ট পারচেজ অ্যাকশন, হ্যাঁ, একটা যদি পোস্ট পোস্ট অনেক সময় ক্রেতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, কিন্তু সে কিন্তু ক্রয়োত্তর কার্যক্রম পোস্ট পারচেজ অ্যাকশনেও যাইতে পারে। যেমন তার কি ধরনের অ্যাকশন হতে পারে, মানে কি ধরনের অ্যাকশন হয় নরমালি, সে এই যে অ্যাকশন বা পদক্ষেপ গ্রহণ করা অথবা পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকে। সে অনেক ক্রেতা আছে যে ইনস্ট্যান্টলি কোনো পদক্ষেপ নেয় না, কিন্তু পরবর্তীতে সে আর প্রোডাক্টটা ক্রয় করে না। আবার অনেকে পদক্ষেপ গ্রহণ করে। কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে? পাবলিক পদক্ষেপ এবং প্রাইভেট পদক্ষেপ। পাবলিক পদক্ষেপের মধ্যে কি, যে ব্যবসা প্রতিষ্ঠানের নিকট সরাসরি প্রতিকার চায়, সে তার ডাইরেক্ট ব্যবসা প্রতিষ্ঠানের কাছে চলে যায়, সে বলে যে আমার এটা চেঞ্জ করে দাও, অথবা আইনগত ব্যবস্থার দিকে সে যায়, অথবা ব্যবসায় প্রাইভেট বা সরকারি সংস্থায় সে অভিযোগ দাখিল করে। আবার এটা হচ্ছে পাবলিক পদক্ষেপ, যে কিনা সে কিনা একদম সরাসরি পাবলিক অর্গানাইজেশন গুলোর কাছে গেল। আবার প্রাইভেট কিছু পদক্ষেপ আছে যেটা কিনা যে পণ্য বা ব্র্যান্ড ক্রয় বন্ধ করা থেকে বা বিক্রেতাকে পরিহার করা, সে এটা টোটালি বন্ধ করে দেয়। আবার কি করে, পণ্য বা বিক্রেতা সম্পর্কে বন্ধুদের সতর্ক করে দেয়, তোমরা কিন্তু আর ফার্দার এটা কিনো না। তাহলে অনেক সময় তারা বিরত থাকে, তাদের আসলে সে নিউট্রাল থাকে, সে এটার কিনেও না, ইয়েও করে না, সে এটার সম্বন্ধে কোনো ধারণা থাকে না। আবার অনেক ক্ষেত্রে কিন্তু সে মানুষকে বলে যে তোমরা কিন্তু এটা কিনো না। এরপরে আরেকটা যেটা বিষয়, যে ক্রয়োত্তর ব্যবহার পরিত্যাগ করা। এখন এই যে মার্কেটটা ক্রয় করছে, ভোক্তা ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করে প্রোডাক্টটা কিনেছিল এবং এটা ইউজ করে সে এখন প্রোডাক্টটা পরিত্যাগ করে ফেলবে। এই পরিত্যাগ করার পলিসিটা কি দেখো, যে ক্রয়োত্তর ব্যবহার পরিত্যাগ করার পণ্য যদি সে পরিত্যাগ করতে চায়, অনেক সময় সে কি করে, যে স্থায়ীভাবে সাময়িকভাবে মুক্তি পায়। কিভাবে? এটা ভাড়া দিয়ে দেয় অথবা ধার দিয়ে দেয় এই প্রোডাক্টটা। অথবা সে স্থায়ীভাবে মুক্তি পায় কিভাবে, সে এটা বিক্রয় করে দেয়, অথবা দূরে ফালায় দেয়, অথবা দূরে রাখে কিভাবে, কোন বিক্রয়ের মাধ্যমে, অথবা ব্যবহৃত হওয়ার মাধ্যমে মানুষের দিয়ে দিয়ে সে ব্যবহার করে ফেলে, অথবা এটা দিয়ে সে ব্যবসা করতে পারে। আবার অথবা বিক্রয় করে দিলে কি সরাসরি ভোক্তার নিকট বিক্রি করতে পারে, মধ্যস্থতা কারবারির মাধ্যমে বিক্রি করতে পারে, মধ্যস্থতা কারবারির নিকট বিক্রি করতে পারে। আর আরেকটা কি, ধরে যদি সে যদি এটা ধরে রাখে, কিভাবে ধরে রাখবে? মূল উদ্দেশ্য ব্যবহার করা, সেটা মূল উদ্দেশ্যে ব্যবহার করে, সরি, যেটা আমি কিনে ফেলছি তো কিনে ফেলছি, তাহলে এটা ব্যবহার করতে পারে। অথবা নতুন উদ্দেশ্যে ব্যবহারের জন্য রূপান্তর করা, সেটা কি করে, নতুন উদ্দেশ্যে ব্যবহারের জন্য এটা রেখে দেয়, এটারে চেঞ্জ আনে কিছু, অথবা এটা সে সংরক্ষণ করতে পারে। আচ্ছা, আমাদের লাস্ট টপিক হচ্ছে ভোক্তার মানসিক হিসাব নিকাশ। বা ভোক্তা একটা যখন পণ্য ক্রয় করে, সে কিন্তু সবসময় সে একটা টাকা খরচ যাচ্ছে, এবং এই যে অর্থ ব্যয় করতেছি, হ্যাঁ, পণ্য কিনে, ভোক্তা যেহেতু নিজের পকেটের অর্থ ব্যয় করে পণ্য কিনে, তাই পণ্য ক্রয়ের সময় তার মানসিক ভাবে হিসাব নিকাশ করে পণ্যটা থেকে সে কতটুকু সুবিধা পাবে, আর এর জন্য তার ব্যয় কতটুকু হবে। তো এই যে সে যে হিসাব নিকাশ প্রক্রিয়া, সে যে এই যে কস্ট এন্ড বেনিফিট অ্যানালাইসিস করলো, যে আমি কতটুকু লাভ পাইতেছি আর কতটুকু আমার খরচ হচ্ছে, এটাই হচ্ছে ভোক্তার মানসিক হিসাব নিকাশ প্রক্রিয়া। তো এটা খুব স্বাভাবিক। ফিলিপ কটলার কি বলছে দেখো, মেন্টাল অ্যাকাউন্টিং রেফার্স টু দ্য ওয়ে কনজিউমার্স, তাহলে এমন একটা মেন্টাল একটা অ্যাকাউন্টিংটা হচ্ছে এমন একটা বিষয় যেখানে কিনা কনজিউমার বা ভোক্তা কি করে, কোড করে, ক্যাটাগরাইজ করে এবং ইভালুয়েট ফিনান্সিয়াল আউটকামস অফ চয়েস। সে যে চয়েসটা করছে, এটার ফিনান্সিয়াল আউটকামটা কি হবে, এটারে সে ইভালুয়েট করে, মূল্যায়ন করে, অথবা নির্ধারণ করে, অথবা ক্যাটাগরাইজ করে, যে কি ধরনের আমি এটা থেকে আমার সুবিধাটা পাবো, কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে। এবং এই ভোক্তার মানসিক হিসাব নিকাশের ক্ষেত্রে কিন্তু শিকাগো থেলার একজন একটা মানসিক হিসাব নিকাশের কিছু মূলনীতি ব্যাখ্যা করেছেন। যেমন একটা হচ্ছে কি, লাভ বিচ্ছিন্ন করা। আমাদের কাস্টমারদের অনেকেই প্রথমে কি করে, যে এই প্রোডাক্টটা প্রথমে এসে গিয়ে যে এই প্রোডাক্টটা কিনলে আমার কেমন লাভ হবে, সে একটা লাভটা বিচ্ছিন্ন করে ফেলে, যে সে প্রথমে অ্যানালাইসিস করে আমার কত লাভ হবে। এরপরে অনেকে আছে কি, মানসিক হিসাব নিকাশের ক্ষেত্রে ভোক্তার যে মানসিক হিসাব নিকাশ, কস্ট বেনিফিট অ্যানালাইসিস কেমন, এটা অনেক সময় ক্ষতির সমন্বয় করে। যেমন কেউ যদি একটা ফ্ল্যাট
ক্রয় করতে যায়। এখন ফ্ল্যাট ক্রয়ের সাথে তার কি করলো, ফ্ল্যাটের সাথে সে কিছু এক্সট্রা চার্জ করলো, যে ফ্ল্যাটের আমি এটা টাইলসের বেশি দাম, এটা দাম, ওইটা দাম, অনেক কিছু। সব এক সময় দেখা যায় যে ফ্ল্যাটের খরচটা যেটা 50 লাখ টাকা হওয়ার কথা ছিল সেটা কিন্তু 55 লাখ হয়ে যায়। অনেক সময় ক্রেতা কি করে, এই ভোক্তা কি করে, ক্ষতির সমন্বয় করে। অনেক সময় বড় বড় ক্ষতির সাথে কি করে, ছোটখাটো সমন্বয় সে এমনি ছেড়ে দেয়। আর আরেকটা বিষয় কি, বৃহৎ লাভের সাথে ছোট ক্ষতির সমন্বয় করে। অনেক সময় বড় লাভ হবে এটার জন্য সে ছোট ছোট ক্ষতি সমন্বয় করে দেয়। যে এটা কি, যেমন ধরো একটা সময় ভালো আমি একটা অ্যামাউন্ট পাবো, এটার আশায় আমি কি করতেছি, লাইফ ইন্সুরেন্সের টাকা জমা দিচ্ছি। তাহলে এই যে ছোট একটা ব্যয় বা ছোট ক্ষতি, সে কি করলো, সমন্বয় করলো বৃহৎ লাভের আশায়। আচ্ছা, আর বৃহৎ ক্ষতি থেকে ক্ষুদ্র লাভ বিচ্ছিন্ন। অনেক সময় তারা কি করে, বৃহৎ ক্ষতি বৃহৎ হচ্ছে কিন্তু তারা ক্ষুদ্র একটা লাভ তারা বিচ্ছিন্ন করে। যেমন ধরো বৃহৎ ক্ষতি বলতে আসলে এখানে বৃহৎ ব্যয় বুঝাই। যদি আমি ধরো একটা আহ, একটা আহ, কোম্পানি, একটা ল্যান্ড কোম্পানি, তারা বিজ্ঞাপন দিল যে আপনি যদি এই দিনের মধ্যে আমার এখান থেকে একটা একটা প্লট ক্রয় করেন তাইলে এটার সাথে টিভি ফ্রিজ ফ্রি। তখন এই যে ভোক্তা এই বৃহৎ ক্ষতি বা বৃহৎ লস থেকে কিন্তু এই যে ছোট একটা যে টিভি ফ্রিজ, এটা কিন্তু সে আলাদা করে দেখতে চায়, আলাদা করে সে বিবেচনা করে। সে এইভাবে, তাহলে ভোক্তার মানসিক হিসাব নিকাশ এইসব ক্ষেত্রে এইভাবে প্রভাবিত হতে পারে। তো আশা করি তোমরা সবাই আমার এই লেকচার দিয়ে উপকৃত হবে। তোমাদের যারা এতক্ষণ তোমরা আমাদের সাথে ছিলে সবাইকে অনেক অসংখ্য